আজকে আমরা স্পর্শক এই স্পর্শক চ্যাপ্টারের উপপাদ্যগুলো পড়ব। স্পর্শক উপপাদ্যগুলো পড়তে গেলে প্রথমে স্পর্শক কাকে বলে সেটা জানবো। মনে করেন এটা একটা বৃত্ত আছে, এই বৃত্তটা হচ্ছে কি নাম, ও কেন্দ্রীয় বৃত্ত। তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক বলতে আমরা কি বুঝবো? এই ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক বলতে, ধরো যে সরল রেখাটা বৃত্তটায় কি করবে, শুধু একটা বিন্দুতে ছুঁয়ে যাবে, এইরকম। এই যে সরল রেখাটা করলাম, এই সরল রেখাটা বৃত্তটা কি করে এখানে টাচ করে গেছে, এটা হলো স্পর্শক। তাহলে সংজ্ঞাটা কি লিখব? যে সরল রেখাটি, সঙ্গে সঙ্গে লিখে নাও, যে সরল রেখাটি বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুকে স্পর্শ করে থাকে, যে সরল রেখাটি বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুকে স্পর্শ করে থাকে, সেই সরল রেখাটিকে বলে বৃত্তটির একটি স্পর্শক। যে সরল রেখাটি বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুকে স্পর্শ করে থাকে মানে ছুঁয়ে থাকে। তাহলে ধরো এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, এই বৃত্তের উপরিস্থ এই বিন্দুতে এই পি কিউ সরল রেখাটা কি একটা স্পর্শক। ও কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে পি কিউ সরল রেখাটি হলো একটি স্পর্শক। যে সরল রেখাটি বৃত্তের উপরিস্থ কোনো একটি বিন্দুকে স্পর্শ করে থাকে, সেই সরল রেখাটিকে বলা হয় বৃত্তটির একটি স্পর্শক। আবার ধরো আমি এরকম একটা বৃত্ত বানালাম, নজর বোর্ডে দিয়ে থাকুক, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই যে সরল রেখাটা হলো, এটা কি করেছে, বৃত্তের পরিধিকে দুই জায়গায় ছেদ করেছে, এটা স্পর্শক না, এটার নাম হলো ছেদক। মানে যে সরল রেখাটা বৃত্তটিকে কি করবে, দুটি বিন্দুতে ছেদ করে, তাকে ছেদক বলা হয়। আর একটা বৃত্তের তো অনেক ব্যাসার্ধ থাকবে, যেমন এখানে যে ব্যাসার্ধটা আছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের ও এই যে ব্যাসার্ধটা আছে, এটা একটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে বলবো আমরা স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। এই ও এ ব্যাসার্ধটা কেমন ব্যাসার্ধ, মানে যে ব্যাসার্ধটা স্পর্শ বিন্দুতে কি করে অবস্থান করে আছে, সেটা হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ। এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ ও এটা। আর একটা জিনিস মাথায় রাখবে, এই এ বিন্দুটাকে বলা হয় স্পর্শ বিন্দু। এ বিন্দুটিকে বলা হয় স্পর্শ বিন্দু, পয়েন্ট অফ কন্টাক্ট, স্পর্শ বিন্দু। আজকে আমরা 40 নম্বর উপপাদ্য পড়ব। 40 নম্বর লেখো, প্রমাণ করো। তিনখানা উপাদ্য আছে, একটা মাধ্যমিকে আসবে শিওর কোশ্চেন। প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক। উপপাদ্য 40, প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক।
এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। একটা বৃত্ত বানালাম, যখনই বৃত্ত হয়ে গেল তার বৃত্তের কেন্দ্র ঠিক করে ফেলা যায়, কম্পাস দিয়ে করবে, বৃত্ত আঁকাটা কম্পাস দিয়ে করবে। এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ, ধরো এটা এই বিন্দু, এই বিন্দুতে একটা স্পর্শক নিয়েছি, পি কিউ সরল রেখাটা হলো স্পর্শক। আর ও আর এ যোগ করে দিই, এই লাইনটা তখন কি হবে? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। কল্পনা, হাতের কাজ বন্ধ হয়ে যাবে, হাতে পেন পেন্সিল কিছু থাকবে না, নজরের দিকে রাখো, আঁকার সঙ্গে লেখা মেলাবো। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থ এ বিন্দুতে, পি কিউ সরল রেখাটি হলো একটি স্পর্শক এবং ও এ সরল রেখাংশটি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। সেন্টেন্সটা মুখস্থ করো এক্ষুনি। এরপরে দেখো প্রামাণ্য বিষয়। কোশ্চেনটা কি আছে? প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক, তার মানে পি কিউ সরলরেখাটার কথা বলা হচ্ছে, এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দু মানে এই বিন্দুটা হলো স্পর্শ বিন্দু, এই বিন্দুটা কেমন বিন্দু? স্পর্শ বিন্দু। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। প্রমাণ বিষয় কি? আমাকে প্রমাণ করতে হবে, যে এ বিন্দুতে স্পর্শ বিন্দু এতে ও এর সরল রেখাংশটা লম্ব স্পর্শক পি কিউ। আমাকে প্রমাণ করতে হবে যে স্পর্শ বিন্দু এতে, মানে এ স্পর্শ বিন্দুতে ও এ সরল রেখা, উপরে দাগটা মানে সরল রেখাংশ, লম্ব, এই চিহ্নটা হচ্ছে লম্ব স্পর্শক পি কিউ। মুখস্থ করবে। অঙ্কন, এটার জন্য একটা অঙ্কন লাগবে, দন্তন্য, অঙ্কনের বানান দন্তন্য হয়। অঙ্কন কি আছে? পি কিউ স্পর্শকের উপর অবস্থিত, এ বিন্দুটি ছাড়া
অপর যে কোনো একটি বিন্দু বি লই, পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এই বিন্দুটি ছাড়া অপর যে কোনো একটি বিন্দু বি লই দাঁড়িয়ে, তারপরে ও কমা বি যুক্ত করি। পি কিউ স্পর্শকের উপর এখানে একটা বিন্দু নিলাম বি, পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এই বিন্দুটি ছাড়া, এই বিন্দুটা এখানে আছে, এটা বাদ দিয়ে বাঁদিকে নিলেও হবে, ডান দিকে নিলেও হবে, তাই এখানে একটা বিন্দু নিলাম বি, তারপরে ও কমা বি যুক্ত করি। ধরি ও বি কমা ও কেন্দ্রীয় বৃত্তটিকে সি বিন্দুতে ছেদ করেছে দাঁড়িয়ে এই বিন্দুটার নাম দিলাম সি। দায়িত্ব নেব মুখস্থ করার ব্যাপারে। এবার প্রমাণ দেখো। প্রমাণ আমাদের কোশ্চেনটা কি ছিল? প্রমাণ করো বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক, মানে পি কিউ সরলরেখাটা এবং স্পর্শ বিন্দুতে ব্যাসার্ধ পরস্পর লম্ব, এই কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। এই কোণটা কত ডিগ্রি প্রমাণ করতে হবে? 90 ডিগ্রি। তা কি করে করছি? এখানে সি বিন্দুটি ও বি সরল রেখাংশের মধ্যে অবস্থিত, এক সমর্থন পায় নাকি? সি বিন্দুটা ও বি সরল রেখাংশের ভেতরে আছে, নজর এইদিকে। সি বিন্দুটি ও বি সরল রেখাংশের মধ্যে অবস্থিত, বাইরে নয়। ও বি যে সরল রেখাংশটা আছে তার মধ্যে এখানে থাকবে। যদি বি বিন্দুটা এখানে থাকতো তাহলেও সি বিন্দুর ভিতরে থাকতো, এখানে থাকলেও কি হতো? সি বিন্দুটা ও বির ভিতরে থাকতো। যদি বি বিন্দু এদিকে থাকতো তাহলেও সি বিন্দুটা কি হতো? ভেতরেই থাকতো। তাহলে এই জিনিসটা হবে না, দেখতো। অতএব ও বি এই যে রেখাংশটা আছে গ্রেটার দেন ও সি, ও বিটা কি হবে? ও সি থেকে বড়। আমার পুরো দেহটা, আমার পায়ের পাতাটা হচ্ছে ও বিন্দু, মাথাটা মনে করো বি বিন্দু, বা মাথাটাকে ও বিন্দু মনে করছি, মাথাটাকেও ধরো, মাথাটা ও বিন্দু, পায়ের পাতাটা বি বিন্দু। তাহলে এবার আমার যদি এই বুকের উপরে একটা বিন্দু থাকে, বুকের উপরে হাঁটুর মধ্যে মনে কর, হাঁটুর মধ্যে একটা বিন্দু আছে, হাঁটুটা একটা বিন্দু, তাহলে পরে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দূরত্ব হচ্ছে ওবি, আর ওই হাঁটু থেকে মাথা পর্যন্ত দূরত্ব ওসি হবে। তাহলে কোনটা বড় হবে? ওবিটা বড় হবে, কারণ আমার পুরো দেহের মধ্যে তো হাঁটুটা মাঝখানে আছে। ওই রকম ব্যাপারটা ভাবো, ওবি গ্রেটার দেন ওসি, ওবি সব সময় বড়। কার থেকে বড়? ওসি থেকে বড়। এরপরে যদি লিখি ওবি গ্রেটার দেন ওএ, কে কে সমর্থন দেবে? কেন দিলি? হ্যাঁ, এখানে ব্র্যাকেটে লিখে দেবো যেহেতু ও এর রেখাংশ ওসি রেখাংশ এবং বা ওসি ও এর রেখাংশ হলো ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি ব্যাসার্ধ, ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি ব্যাসার্ধ। এটুকু মুখস্থ করি, পরে বাকি কথা বলবো। প্রমাণের এই 3 লাইন মুখস্থ করো। এবার দেখো এই যে সম্পর্কটা হলো কি সম্পর্ক? ওবি গ্রেটার দেন ওএ।
ওবি গ্রেটার দেন ওই, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটি পি কিউ স্পর্শকের উপরিস্থ এ বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু বি এর জন্য সত্য। কথা বন্ধ। এই যে সম্পর্কটা ওবিটা ওএ থেকে বড়, এই সম্পর্কটা কি হবে? পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এ বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু বি এর জন্য সত্য হবে। যদি বি বিন্দুটা এ বিন্দুর সঙ্গে মিশে যায় তখন আর এই গ্রেটার দেন চিহ্নটা হবে না। গ্রেটার দেন মানে বড়, অপেক্ষাকৃত বড়। যে বড় সে তীর মারে কাকে? যে ছোট থাকে। এখানে ওবি আর ওএ কখন সমান হবে? যদি বি বিন্দুটা এ বিন্দুর সঙ্গে মিশে যায়। যদি না মেশে, নজর এদিকে ইন্দ্রজিৎ, যদি বি বিন্দুটা এ বিন্দু যখন না মেশে, অর্থাৎ ডান দিকে থাকে বা বাঁ দিকে থাকে, তাহলে পরে কি হবে? এই সম্পর্কটা ঠিক হবে। যদি বি বিন্দুটা এখানে না থাকে, এখানে থাকতো এরকম জায়গা, তাহলেও কি হতো? ওবিটা ওএ থেকে বড় হতো। যদি বি বিন্দুটা এইরকম জায়গায় থাকতো তাহলেও কি হতো? বড় হতো। কখন বড় হবে না? যখন বি বিন্দুটা এই বিন্দুর সঙ্গে মিশে যাবে। কিন্তু সে তো মিশার কথা বলেনি। এই সম্পর্কটি পি কিউ স্পর্শকের উপর অবস্থিত এ বিন্দু ছাড়া অপর যে কোনো বিন্দু বি এর জন্য সত্য। তাহলে ওএটা কি করছে? সবসময় কি আঘাত পাচ্ছে? ওএটা সবসময় কি হবে? আঘাত পাবে। কিসে? দৈর্ঘ্যের দিক থেকে। যে যে সবসময় ছোট হবে সে ক্ষুদ্রতম হবে। তাহলে ওএটা ক্ষুদ্রতম হবে। আমি এখানে বলবো অতএব ওএ সরল রেখাংশটি হলো ক্ষুদ্রতম, দৈর্ঘ্যে সবচেয়ে ছোট। আর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি হবে? পরস্পর লম্ব হলেই হবে। ক্ষুদ্রতম বা এখানে ক্ষুদ্রতম লম্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বলতে পারি। সরলরেখাংশটি হলো ক্ষুদ্রতম দূরত্ব। ক্ষুদ্রতম দূরত্ব মানে ও বিন্দু থেকে স্পর্শকের মধ্যে দূরত্বটা। ও বিন্দু থেকে স্পর্শকের দূরত্বটা সবচেয়ে ছোট বলে এটা ক্ষুদ্রতম হয়েছে। অতএব স্পর্শবিন্দু এতে কি হবে? ওএ রেখাংশ লম্ব, স্পর্শক পি কিউ। এটাই উত্তর। ওবিটা ওএ থেকে বড়, সবসময় বড়, আর ওএ সবসময় ছোট হচ্ছে এখানে। কতক্ষণ? যখন বি বিন্দুটা এই বিন্দু ছাড়া অন্য কোনো জায়গায় থাকছে। আর যেহেতু ওএ সবচেয়ে ছোট, তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে। আর ক্ষুদ্রতম কি হবে? লম্ব হবে। ক্ষুদ্রতম দূরত্বটা কি হয়? সব লম্ব দূরত্ব হয়। চলো এবার কল্পনা মুখস্থ করি। কল্পনা আমরা কোশ্চেন কি লিখলাম? প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। প্রথমে একটা বৃত্ত বানাই। বৃত্ত বানাও। কম্পাস দিয়ে বৃত্ত বানাবে। যখনই বৃত্ত হয়ে গেল তার একটা কেন্দ্র ঠিক হয়ে গেছে। ধরো ও হলো বৃত্তের কেন্দ্র। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, ধরো এইরকম জায়গায় একটা বিন্দু নিলাম। এই বিন্দুটার নাম দিলাম পি। পি বিন্দুটা কি? এটা বহিস্থ বিন্দু। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক টানা যায়, দেখো বৃত্তের উপরে এরকম একটা স্পর্শ টানা যাবে। বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে এরকম একটা স্পর্শক টানা যাবে। তাকাও। আবার নিচের দিকে একটা স্পর্শ টানা যাবে। উপরে মানে বৃত্তের উপরে এ বিন্দুতে পি কিউ স্পর্শক হলো, আর বৃত্তের উপরিস্থ এটা বি বিন্দু,
বিন্দুতে পি কিউ পি আর আরেকটা স্পর্শক হলো, তাহলে বহিস্থ ও বিন্দু থেকে বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক টানলাম। এ বিন্দুতে পি কিউ স্পর্শক, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, আবার নিচের বি বিন্দু, এটা কি, এটাও স্পর্শ বিন্দু। কোশ্চেনটা কি আছে, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। নজর এদিকে, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব বলতে কি বুঝে দিয়েছে, এখানে এই যে এ বিন্দুটা আছে, তাকাবি, তোরা কোনো ডিজাইন করতে যাবি না, আমি বোঝানোর জন্য করলাম, ডিজাইনটা করলাম। এই দূরত্বটা আছে কি স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব। আবার নিচের এইটুকুনটা কি, তোমরা এরকম কিছু চিহ্ন দিতে যাবে না, দিলে নম্বর কেটে নেবে। এই ওপিটা বিপিটা কি, এটাও স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব। এই দুটো দূরত্ব সমান প্রমাণ করতে হবে, মানে এপি আর বিপি সমান প্রমাণ করতে হবে। আর কি বলেছে, এবং স্পর্শ বিন্দু ও বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্র তো এটা, তাহলে ওই সঙ্গে এই যোগ করি, এই যে কোণটা, এই কোণটা যদি মনে করো 55 ডিগ্রি হয়, এই বিওপি এই কোণটাও কত 55 ডিগ্রি হবে। এটা এই দুটো কোণ সমান প্রমাণ করতে হবে। এটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে, এটা প্রমাণ করতে বলেছে। একটা হচ্ছে এপি সমান বিপি প্রমাণ করতে হবে, আর একটা কি এই দুটো কোণ সমান প্রমাণ করতে বলেছে। দেখো কোশ্চেনে তাই বলা আছে। কল্পনা, হাতে কাজ বন্ধ হয়ে যাবে, হাতে পেন থাকবে না। কল্পনা, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে পি কিউ স্পর্শক এবং বৃত্তের উপরিস্থ বি বিন্দুতে পি আর স্পর্শক, এইটুকু মুখস্থ করবো। এবার দেখো প্রামাণ্য বিষয়, কোশ্চেনটা কি বলেছে, প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে 1 নম্বর এপি এই রেখাংশ সমান বিপি, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান। এটা প্রমাণ করলে হয়ে যাবে না, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু দূরত্ব সমান, এই সম্পর্কটা প্রমাণ করলে হবে কিনা। আরেকটা কি, স্পর্শ বিন্দু ও বহিস্থ বিন্দু সংযোগ রেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ তৈরি করে। কোণ এওপি সমান কোণ বিওপি, এটা চলো মুখস্থ করি। কোশ্চেনের সঙ্গে মিলেছে কথাগুলো, মুখস্থ করো। প্রমাণটা দেখো, ও কেন্দ্রীয় বৃত্তটির উপরিস্থ এ বিন্দুতে পি কিউ হলো এ
বিন্দুতে পিকিউ স্পর্শক, এ বিন্দুতে পিকিউ স্পর্শক এবং বি বিন্দুতে পি আর স্পর্শক। তাই যদি হয়, অতএব অ্যাঙ্গেল ও এ পি এই কোণটা 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ও বিপি এই কোণটা 90 ডিগ্রি। আমরা আগের উপপাদ্য পড়লাম, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব, সেই জন্য এটা হবে। চলো মুখস্থ করবো। ও কেন্দ্রে বৃত্তটি উপরিস্থ এ বিন্দুতে পি কিউ স্পর্শক, যখন পি কিউ স্পর্শক তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। আবার বি বিন্দুতে পি আর স্পর্শক, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হয়ে গেল। মানবো কিনা? কেন মানলাম? উপপাদ্য 40 তাই পড়েছি, বৃত্তের উপরিস্থ কোন বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর লম্ব। লম্ব মানে 90 ডিগ্রি কোণ। এই বাক্য দুটো মুখস্থ করো। সমকোণী ত্রিভুজ এ ও পি এবং সমকোণী ত্রিভুজ বি ও পি এর দুটো সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ এ ও পি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ একটা, নিচে একটা সমকোণী ত্রিভুজ। কোন আপত্তি আছে? সমকোণী ত্রিভুজ এ ও পি এবং সমকোণী ত্রিভুজ ও বিপি এর 1 নম্বর অতিভুজ, প্রথম ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ ওপি। সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আবার দ্বিতীয় ত্রিভুজ যেটা আছে তার অতিভুজ কোনটা? এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ও এটা ওপিটা অতিভুজ। ওপি অতিভুজ ওপি, এটা সাধারণ বাহু। সাধারণ বাহু। 2 নম্বর ও এ রেখাংশ সমান ও বি রেখাংশ, এটা যে ব্যাসার্ধ একই ও কেন্দ্রের ব্যাসার্ধ। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত কি আছে? দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত আর এইচ এর যেটা, তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান, সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান। দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান, সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান। কি বললাম? দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, দুটি সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত, তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান এবং সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান। কি বললাম? ইন্দ্রজিৎ কি বললাম? অতিভুজ সমান এবং পুরো কথা। সমকোণী ত্রিভুজ এ ও পি সর্বসম, সমান চিহ্ন দিয়ে দেও। সমকোণী ত্রিভুজ বি ও পি, এটা হচ্ছে আর এইচ এস সূত্র, যেটা বলছে আর এইচ এস। দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দেখা যায়, দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি দেখা যায় তাদের অতিভুজের দৈর্ঘ্য সমান এবং সমকোণ সংলগ্ন একটি করে বাহু সমান, তবে সমকোণী ত্রিভুজ দুটি হবে সর্বসম। এই কি বললাম? সব দিক থেকে সমান। দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান। তাহলে এ তো দুটো করে বাহু সমান হয়ে গেছে। একটা এই ওপি বাহুটা দুজনেরই আছে, কমন বাহু, ছেড়ে দাও। এবার এই যে ও এ বাহুটা আছে তার সঙ্গে ওবি বাহুটা সমান, তাহলে বাকি কি থাকলো? এপি সমান বিপি। দুটো ত্রিভুজ সর্বসম, সব দিক থেকে সমান হবে। দুটো করে বাহু সমান ছিল, তাহলে তৃতীয় বাহুটা অবশ্যই সমান। এবং
দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। কি বললাম? দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ। এখানে এপি আর বিপি সমান, তাহলে এপি বাহুর বিপরীত দিকে এই কোণটা আছে, এপি বাহুর বিপরীত দিকে এই কোণটা আছে কিনা, এর নাম কি? কোণ এ ও পি সমান কোণ বিওপি। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান বাহুর বিপরীত কোণ সমান। বুঝেছি? মুখস্থ করবো, প্রমাণটা আগে মুখস্থ করবো।